ওয়েলকাম টু এসআরএম এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে এসআরএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের আমাদের আলোচনার টপিক হলো দ্য পোয়েট্রি অফ আর্থ, রিটেন বাই জন কিটস। জন কিটস was a noted poet of English Romantic movement. He belonged to the second generation of Romantic poets who came after Coleridge and Wordsworth. He is known for his vivid imagery, which are noted for their sensuous appeal. Some of his famous works are Ode to a Nightingale, Hyperion, and Isabella. জন কিটসকে রোমান্টিক ধারার একজন অন্যতম প্রধান কবি হিসাবে বিবেচনা করা হয়। তার নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন এবং পিবি শেলির মতো মহান রোমান্টিক কবির সঙ্গে জড়িত। কিটস 1795 খ্রিস্টাব্দে 31 অক্টোবর লন্ডনের ফিন্সবারিতে জন্মগ্রহণ করেন। কিটসের কবিজীবন দুঃখজনকভাবে সংক্ষিপ্ত। তা প্রকৃতপক্ষে কেবলমাত্র 3 বছরের মধ্যেই সীমাবদ্ধ। 1816 খ্রিস্টাব্দে শরৎকালে তিনি কবিতার জন্য নিজেকে উৎসর্গ করেন এবং ডাক্তারি পেশা ছাড়ার কথা ঘোষণা করেন। এই সময়ে তার ভাই টম ক্ষয়রোগে মারা যায়। যখন তার এক ভাই জর্জ আমেরিকায় চলে যায়। 1819 খ্রিস্টাব্দে শীতকালে তিনি নিজে ক্ষয়রোগে আক্রান্ত হন। তার শরীর যখন ধীরে ধীরে খারাপ হচ্ছিল, তখন তার কল্পনা শক্তি আরও প্রখর হচ্ছিল এবং তিনি এই সময় তার সুন্দর কবিতার কয়েকটি রচনা করেন। 1820 খ্রিস্টাব্দে তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের উপদেশ মতে তিনি ইটালির উদ্দেশ্যে যাত্রা করেন। সে সময়ে পিবি শেলি ইতালিতে বাস করছিলেন। তিনি কিটসকে আমন্ত্রণ জানান, কিন্তু কিটস তার কাছে যাননি। তাঁর 35তম জন্মদিনের কয়েক মাস পরে 1821 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি রোমে তিনি মারা যান। রোমের প্রোটেস্ট্যান্ট সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়। রোমান্টিক মুভমেন্টের একজন মাইলস্টোন হিসাবে জন কিটসকে গণ্য করা হয়। তার বিখ্যাত লেখনী ওড টু এ নাইটিঙ্গেল, টু অটাম, ওড টু আ গ্রেসিয়ান আর্ন, ওড টু সাইকি, ওড টু ম্যামিয়া, ওড টু ইন্ডোলেন্স, ওড টু মেলানকলি তার বিখ্যাত সৃষ্টি। এই কবিতাটা পড়ার আগে একটা কথা বলে নিই। এই কবিতাটা লেখার জন্য জন কিটস তার বন্ধু লে হান্টের মধ্যে প্রতিযোগিতা হয়। লে হান্ট বিষয়বস্তুর অবতারণা করেন এবং কিটসকে প্রদত্ত বিষয়টি অবলম্বন করে কবিতা লেখার আমন্ত্রণ জানান। কিটস সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি এই কবিতাটি লেখেন এবং প্রতিযোগিতায় জয়লাভ করেন। এই কবিতাটি একটি পেট্রিয়াকান সনেট। এটি অক্টেভ এবং সেস্টেভ এই দুই ভাগে বিভক্ত। এর রাইম স্কিম
A B B A B B A C D E C D E. The Poetry of Earth is a patriarchal sonnet. It is divided into two parts, the octave and the sestet. The rhyme scheme is A B B A B B A C D E C D E. এর রাইম স্কিম হলো এটা। এবার আমরা কবিতায় চলে যাব। কবিতার মধ্যে এর বিষয়বস্তুটা নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। এখানে দেখো, প্রকৃতি একটি সঙ্গীতে পরিপূর্ণ। প্রকৃতি সঙ্গীতে পরিপূর্ণ। যদিও ঋতু বদলায়, প্রকৃতির গীত ও কাব্যের কখনো সমাপ্তি হয় না, লয় হয় না। প্রকৃতির সঙ্গীতের নিরবিচ্ছিন্নতাকে গ্রীষ্মের তপ্ত সূর্য কিংবা শীতের হিমশীতল আবহাওয়া প্রভাবিত করতে পারে না। যখন গায়ক পাখিরা সূর্যের তাপে ক্লান্ত হয়ে পড়ে, তখন ঘাসফড়িংয়ের ডাক এই শূন্যতাকে পরিপূর্ণ করে দেয়। শীতকালে ছোট্ট ঝিঝি পোকার গান শীতের তুষার দ্বারা সৃষ্ট নীরবতাকে হারিয়ে দেয়। এইভাবে সমগ্র কবিতাটি প্রকৃতিতে সঙ্গীতের ধারাবাহিকতাকে তুলে ধরে। এই কবিতা প্রকৃতির অফুরন্ত সঙ্গীতের সমাদর এবং পৃথিবীর কবিতা যে কখনো লুপ্ত হয় না এই ধারণাকে সমর্থন করে। কিটস তিনি সবসময় বলছেন যে প্রকৃতি গান কখনো শেষ হয় না। প্রত্যেকটা রোমান্টিক কবি তারা প্রকৃতিকে নিয়ে লিখেছেন এবং প্রকৃতিকে গ্লোরিফাই করেছেন। Every human being can take peace of mind and tranquility from the nature. এর মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রয়েছে প্যান্থেইজম, যে এক্সিস্টেন্স অফ গড বিহাইন্ড নেচার। তারা বলেছেন, বিভিন্ন রোমান্টিক কবিরা বলেছেন কি, যে প্রকৃতি হচ্ছে একজন গার্জিয়ান, একজন নার্স, আর প্রকৃতি মানুষের সঙ্গে কখনো বিট্রে করে না। এখানে জন কিটসও প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির গানকে নিয়ে তিনি লিখেছেন। তিনি বলতে যাচ্ছেন, বিশ্ব কখনো নীরব থাকে না। পৃথিবীর গান চিরকাল চলতে থাকে। গ্রীষ্মের উত্তপ্ত সূর্য পাখিদের ক্লান্ত করে, তার ফলে সাধারণত কিচিরমিচির করা সক্রিয় পাখিগুলো ছায়া ভরা গাছে আশ্রয় নেয় এবং গান বন্ধ করে দেয়। কিন্তু এই স্তব্ধতা অঞ্চলকে শান্ত নীরব করতে পারত, কিন্তু তাও প্রকৃতিতে গান শোনা যায়। মাঠের ঝোপঝাড়ে সে গান ছড়িয়ে পড়ে। কি করে ছড়িয়ে পড়ে? একটি ঘাসফড়িং গান গেয়ে প্রকৃতিকে আনন্দমুখর করে তোলে। এবার আসা যাক আমাদের কবিতায়। ফার্স্ট লাইনটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। The poetry of earth is never dead. আবার দেখো, ওই লাইনটায় আবার রিপিট হচ্ছে, the poetry of earth is ceasing never. দুটো লাইনই একই মানে, দুটো লাইনের মানে একই,
কিন্তু এই লাইন দুটোকে একটু ভিন্ন করে লাইন দুটোকে কি করা হয়েছে, রিপিট করা হয়েছে। আমি পড়তে থাকি, তোমরা দেখতে থাকো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান কখনো শেষ হয় না। এখানে পোয়েট্রি মানে হচ্ছে, পোয়েট্রি মানেটা হচ্ছে কি, এখানে পোয়েট্রি মানে হচ্ছে কবিতা। আক্ষরিক অর্থে সাহিত্যের একটি ধারা যা আমাদের আবেগ অনুভূতিকে জাগিয়ে তোলে। এখানে পোয়েট্রি মানে হচ্ছে দ্য সং, দ্য মিউজিক। পোয়েট্রি মানে দ্য মিউজিক। তাহলে ফার্স্ট লাইনটা মানে হচ্ছে পৃথিবীর গান কখনো শেষ হয় না। হোয়েন, যখন, অল দ্য বার্ডস, সমস্ত পাখিরা, অর্থাৎ গায়ক পাখিরা, আর ফেইন্ড উইথ দ্য হট সান, যখন সমস্ত গায়ক পাখিরা সূর্যের তাপে বা সূর্যের প্রখর তাপে ফেন্ট, ফেন্ট মানে তারা ক্লান্ত হয়ে পড়ে। অ্যাকচুয়ালি ফেন্ট মানে অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে যায়। এখানে ফেন্ট মানে হচ্ছে তারা দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড, এবং হাইড ইন কুলিং ট্রিজ, আর তারা কি করে, কুলিং ট্রিজ, তারা গাছের ছায়ায় লুকিয়ে পড়ে। হাইড মানে লুকিয়ে পড়া, কুলিং ট্রিজ মানে হচ্ছে গাছের ছায়া, আর হাইড মানে লুকিয়ে পড়ে। তারা গাছের ছায়ায় লুকিয়ে পড়ে। তাহলে প্রথমে দেখো, প্রথম লাইনটা মানে পৃথিবীর গান কখনো শেষ হয় না, যখন সমস্ত পাখিরা সূর্যের প্রখর উত্তাপে ক্লান্ত হয়ে পড়ে, তারা লুকিয়ে পড়ে গাছের ছায়ায়। তাহলে গ্রীষ্মে সমস্ত গায়ক পাখিরা ক্লান্ত হওয়ার পর তারা গাছের ছায়ার মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মন মেড, নিউ মন মেড। আর ঠিক সেই সময় এ ভয়েস উইল রান, তখন সেই সময় একটা আওয়াজ ছুটে আসে কোথা থেকে, সদ্য কাটা ঘাসের ক্ষেতের ঝোপঝাপের মধ্য থেকে। হেজ টু হেজ, ঝোপঝাপ। নিউ মন মেড, মেড মানে হচ্ছে মেডো, চারণভূমি, ঘাসের জায়গা। নিউ মন, সদ্য কাটা। নিউ মন মানে হচ্ছে সদ্য কাটা, সবেমাত্র কাটা হয়েছে, ফ্রেশলি কাট, এরকম। আর মিড মানে কি বললাম, মেডো মানে চারণভূমি, ঘাসে ভরা প্রান্তর। তখন একটা সদ্য কাটা ঘাসে ভরা প্রান্তর এবং ঝোপঝাপ থেকে একটা গলার আওয়াজ, বা ওই এখানে ভয়েস বলতে একটা গান ভেসে আসে। সেটা কার গান? দ্যাট ইজ দ্য গ্রাস হপার। এটা হচ্ছে গ্রাস হপারের গান। তাহলে কি হলো মানেটা? যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত হওয়ার পর তারা গাছের ছায়ায় লুকিয়ে পড়ে, ঠিক সেই সময়ই সব নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু নিস্তব্ধতাটাকে ভেঙে একটা গান ভেসে আসে, এ ভয়েস উইল রান, সেটা ঝোপঝাপ থেকে এবং সদ্য কাটা চারণভূমি থেকে। সেটা কার গান? দ্যাট ইজ দ্য গ্রাস হপার। তাহলে গ্রীষ্মের গানটাকে কে বহন করছে, কে লিড দিচ্ছে? না গ্রাস হপার। যখন অন্যান্য পাখিরা ক্লান্ত হয়ে পড়ছে, তখন গ্রাস হপার গ্রীষ্মের গানটাকে গেয়ে চলেছে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। এখানে দেখো, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। টেক্স দ্য লিড, লিড মানে মুখ্য ভূমিকার জন্য এগিয়ে আসা। আর হি টেক্স দ্য লিড, এটার মানে সে গ্রীষ্মের গায়ক হিসাবে এগিয়ে আসে। টেক্স দ্য লিড, হি টেক্স দ্য লিড মানে ইন সামার লাক্সারি, ইন সামার। লাক্সারি মানেটা পরে বলছি। তাহলে দেখো, হি বলতে এখানে কে? ঘাস ফড়িং, গ্রাস হপার। তাহলে গ্রাস হপার বা ঘাস ফড়িং গ্রীষ্মের
গায়ক হিসাবে এগিয়ে আসে। আর লাক্সারি মানে হচ্ছে প্রাচুর্য, আনন্দ বা বিলাস। তাহলে ঘাসফড়িং গ্রীষ্মের আনন্দ ও প্রাচুর্যকে উপভোগ করে। বোঝা গেল? ঘাসফড়িং গ্রীষ্মের আনন্দ আর প্রাচুর্যকে উপভোগ করে। তারপরে দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস। তার আনন্দ কখনো শেষ হয় না। হি হ্যাজ নেভার ডান, ডান উইথ মানে শেষ করা, ডান উইথ মানে শেষ করা। এখানে দেখো ডান আর এখানে দেখো উইথ। হিজ ডিলাইট, তাহলে এর মানেটা কি হলো? তার আনন্দ কখনো শেষ হয় না, তার আনন্দ কখনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড উইথ ফান, যখন সে আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। সূর্যের প্রখর উত্তাপে নয়, সে আনন্দ করতে করতে, ফান মানে আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে। হি রেস্ট অ্যাট ইজ, রেস্ট অ্যাট ইজ মানে আরামে সে বিশ্রাম নেয়। অ্যাট ইজ মানে আরামে। কোথায় বিশ্রাম নেয়? বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু আগাছার, প্লেজেন্ট মানে চমৎকার সুন্দর, আগাছার নিচেই, আগাছার নিচেই কি করে? সে বিশ্রাম নেয়। তাহলে মনোরম আগাছার ছায়ায় সে বিশ্রাম নেয়। কখন বিশ্রাম নেয়? ক্লান্ত হয়ে। এটা কখন? আনন্দ করতে করতে। তাহলে গ্রীষ্মে গ্রাস হপার সূর্যর প্রখর উত্তাপে কখনো ক্লান্ত হয় না। কখন ক্লান্ত হয়? যখন আনন্দ করে বা আনন্দ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে। তাহলে গ্রীষ্মের লিডটাকে নিচ্ছে, গ্রীষ্মের গানটাকে কে বহন করে নিয়ে আসছে? গ্রীষ্মের গানকে আগিয়ে নিয়ে আসার জন্য বা গ্রীষ্মের গানকে জাগিয়ে রাখার জন্য লিডকে গ্রহণ করছে না গ্রাস হপার। বোঝা গেল? তাহলে গ্রাস হপারের ফাংশন হচ্ছে গ্রীষ্মের গানকে মুখরিত করে রাখা। নেক্সট দেখো এখানে কি বলছে। এই জায়গায় দেখো, the poetry of earth is never, the poetry of earth is ceasing never, এই লাইনটারই রিপিটেশন, এই লাইনটার রিপিটেশন। the poetry of earth is ceasing never, পৃথিবীর গান কখনো স্তব্ধ হয় না বা কখনো থেমে যায় না। পৃথিবীর সব গান যায় না কখনো থেমে। ফার্স্ট লাইনটা, এই যে দুটো লাইন, এটাকে কেন করা হলো? এই দুটো লাইন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই লাইনটা আর এই লাইনটা, তার মানে কি? এটাই উদ্দেশ্য যে সেক অফ এমফেসাইজ, জোর দেওয়া যে পৃথিবীর গান কখনোই শেষ হবে না। এইটা দুটো লাইনকে রিপিট করার উদ্দেশ্য হচ্ছে এখানে জোর দিচ্ছেন কবি, এই জায়গায় জোর দিচ্ছেন। বোঝা গেল? তারপরের লাইন দেখো, on a lone winter evening when the frost has wrought a silence, from the stove there shrills the cricket song, in warmth increase ever, and seems to warn in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. এটা দেখো, when যখন, the frost has wrought a silence, frost has wrought a silence, যখন তুষার প্রকৃতির মধ্যে নীরবতা সৃষ্টি করে, বা যখন তুষার ছোঁয়ায় প্রকৃতি হয়েছে নীরব। প্রচণ্ড শীতে তুষারপাত হয়, শীত প্রধান দেশে তুষারপাত হওয়ার ফলে কি হয়? প্রকৃতির বিভিন্ন জায়গাগুলো বরফ জমে পড়ে,
এবং সেখানে একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা বিরাজমান হয়। আর প্রচণ্ড ঠান্ডায় রাস্তাঘাট কি হয়, শুনশান থাকে। মানুষ অত্যধিক ঠান্ডা, যেমন অত্যধিক গরমেও মানুষ বেরোতে পারে না, ঠিক সেই রকমই অত্যধিক ঠান্ডাতেও মানুষ ঘর থেকে খুব একটা বের হয় না। তাহলে প্রকৃতির মধ্যে একটা নীরবতা সৃষ্টি হয়। অন্যান্য পশু পাখিরাও তাদের শীতকালীন বিশ্রাম নেয়, তোমরা জেনে থাকবে। যেমন ব্যাঙের শীত ঘুম হয়, শীতকালে বার হয় না, ঠিক এরকমই বিভিন্ন ধরনের আরও অনেক উদাহরণ আছে। তো এখানে যখন শীতকাল আসে বা শীতে যখন তুষারের দ্বারা একটা নিস্তব্ধতা সৃষ্টি হয়, সাইলেন্স, একবারে নিস্তব্ধতা সৃষ্টি হয়ে যায়, ঠিক তখনই কি হয়, from the stove their shrill cricket song। স্টোভ মানে এখানে স্টোভ বলতে ফায়ারপ্লেস। শীতপ্রধান দেশে ঘরের মধ্যে বা ডাইনিং রুমে বা ওয়েটিং রুমে একটা জায়গা থাকে যেখানে কি করা হয়, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, যাতে করে সেই ঘরটা বা ডাইনিং হলটা বা রুমটা উত্তাপ থাকে, গরম থাকে, সেটাকে স্টোভ বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে, সেই জায়গায় স্টোভ থেকে বা ফায়ারপ্লেস থেকে একটা শ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ ধ্বনিতে আওয়াজ ভেসে আসে, বা তখন চুল্লির পাশ থেকে একটা তীক্ষ্ণ গান শোনা যায়। সেই গানটা কার? দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গান। দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গান। ইন ওয়ার্মথ ইনক্রিজ এভার, বেড়ে ওঠা উত্তাপের ওমে বা বেড়ে ওঠা উত্তাপে। ইন ওয়ার্মথ ইনক্রিজ এভার, ইনক্রিজ মানে বেড়ে ওঠা, ওয়ার্ম মানে হচ্ছে উত্তাপ বা বাড়ছে, বেড়ে ওঠা উত্তাপে কি হয়, অ্যান্ড সিমস, এটা মনে হয়, টু ওয়ান, একজনের কাছে, ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে মানুষটা বা যে লোকটার মনে হয় মানে তন্দ্রার মধ্যে কোনো একটা মানুষ মনে করো যে অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে, ড্রাউজিনেস বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে তার কি মনে হচ্ছে, দেখো, তার একটা জিনিস কিন্তু মনে হয়, সিমস মানে মনে হওয়া বলেছি। তাহলে সে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে আর স্টোভের পাশ থেকে বা চুল্লির পাশ থেকে যখন ক্রিকেটের গানটা সে শুনছে, অর্ধঘুমন্ত অবস্থায় মানুষটা যখন ক্রিকেটের গান শুনছে, তখন তার কি মনে হচ্ছে, দ্য গ্রাস হোপার্স অ্যামং দ্য গ্রাসি হিলস, তা বুঝি ঘাসে ঢাকা পাহাড়ের ফড়িং গেয়ে যায়। তখন সে মনে মনে ভাবছে এই গানটা হয়তো ঘাসে ঢাকা পাহাড়ের কাছ থেকে ভেসে আসছে, এটা গ্রাস হোপারের গান। সে ভাবতে পারছে না এটা ক্রিকেটের গান, সে মনে করতে পারছে না সেই মুহূর্তে ড্রাউজিনেস হওয়ার জন্য যেটা শীতকাল চলে এসেছে, সে ভাবছে এটা হয়তো সেই গ্রীষ্মকাল, আর এটা গ্রাস হপারই গান করছে। কিন্তু গ্রাস হপার গান করছে না, গানটা কে করছে? গানটা করছে ক্রিকেট। এখন ক্রিকেট শীতকালীন গানের জন্য এগিয়ে এসেছে। তাহলে পৃথিবীর গানটা কখনোই শেষ হচ্ছে না। বোঝা গেল? প্রতিকূলতা আসার পরও প্রখর শীত, প্রচণ্ড শীত এবং প্রখর উত্তাপ, এই দুটো সত্ত্বেও প্রকৃতির গান কখনো শেষ হচ্ছে না। এই জন্যই কবি দু জায়গায় বলেছেন, এই জায়গাটায় কি করেছেন, প্রথমেই বলে দিয়েছেন প্রথম লাইনটা, এবং এই লাইনটাও দেখো, এটাও বলেছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, আর পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তার মানে এটা তিনি জোর দিয়েছেন এই লাইনটা, আর এই লাইনটা যে পৃথিবীর গান কখনো শেষ হবে না। আর এখানে দেখো গ্রাস হপারের জিটা বড় হাতের, ক্রিকেটের সিটা বড় হাতের,
এখানে গ্রাসহপার এবং ক্রিকেটকে, ঘাসফড়িং এবং ঝিঝি পোকাকে পার্সনিফাই করা হয়েছে। এখানে পার্সনিফিকেশন রয়েছে। কি ফিগার অফ স্পিচ আছে? ফিগার অফ স্পিচটা হচ্ছে পার্সনিফিকেশন। এখানে আর একটা পয়েন্ট অফ ভিউ আমি বলি, যে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে একটু ভিন্ন এই কবিতাটা বোঝার জন্য। অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি কবিতাটার সারাংশটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো। আমি বলছি, তোমরা একটু শোনো। যে জন কিটসের পিতা হচ্ছে টমাস কিট। তিনি লন্ডনের একজন সম্ভ্রান্ত ব্যক্তির আস্তাবল রক্ষকের কাজ করতেন। আস্তাবল মানে ঘোড়ার যারা দেখাশোনা করে আর কি। জন কিটসের বাবা কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন না, এবং সেই আস্তাবলের মালিকের একমাত্র কন্যাকে জন কিটসের বাবা বিবাহ করেন এবং সমস্ত সম্পত্তির মালিক হন। মালিক হওয়ার পর মানুষ এটাই ভালো চোখে দেখত না, এবং পরে খুব অল্প কিছুদিন পরেই আর কি, বিবাহের কয়েক বছর পরই তার বাবা মারাও যায়। এবং মারা যাওয়ার পর, বাবার মৃত্যুর পর, আসলে 1804 খ্রিস্টাব্দে তার বাবা ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। তারপর তার পারিবারিক দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তার বাবার মৃত্যুর পর তার মা আবার বিয়ে করেন, কিন্তু দ্বিতীয় বিয়েটা সুখের হয়নি। 2 বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়। তো এইভাবেই আবার ফিরে আসে কিটসের মা কিটসের কাছে। ফলে কিটস আবার ভালো করে পড়াশোনায় মনোযোগ দেন। যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করছি না। তো যাই হোক, এই জিনিসটাকে, যে কিটসের বাবা খুব একটা সম্ভ্রান্ত ফ্যামিলির নন, তিনি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাননি বা অ্যারিস্টোক্রেট ছিলেন না, আস্তাবলের মালিকের মেয়েকে বিবাহ করার ফলে তার সম্পত্তির মালিক হয়েছিলেন, এই জিনিসটা মানুষ ভালো চোখে দেখত না। তাহলে কিটস যখন প্রথম জীবনে কবিতাগুলো লেখেন, তো কবিতা লেখার ফলে কিটসকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল। কিছু পত্রিকা ছিল লন্ডনে, সেই পত্রিকাগুলো কিটসের কবিতাকে গুরুত্ব দেয়নি বা উল্লেখযোগ্য বলে গণ্য করেনি। আর কিটসকে সবসময় ছোটই ভাবা হতো, শুধু কিটসের লেখনির জন্য নয়, কিটসের ফ্যামিলি স্ট্যাটাসের জন্য। তো কবিতাটার একটা অ্যানাদার পয়েন্ট অফ ভিউ আমি এটা আলোচনা করতে পারি, যে কিটসকে ক্রিটিসাইজ করা হয়েছিল তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং এই জন্য তার কবিতাটাকে, তিনি যে সমস্ত কবিতা লিখেছিলেন সেই কবিতাগুলোকে প্রথম দিকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি এবং সেভাবে পাবলিশও করা হয়নি। তো তার ফলে তিনি এই কবিতাটাকে এইভাবেই তিনি বলেছিলেন, যতই প্রতিকূলতা আসুক না কেন, তার কবিতা কখনো বা তার লেখনী কখনো বন্ধ হতে পারে না। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি লিখে গেছেন এবং তিনি তার কাজ করে গেছেন। এটাই হচ্ছে একটা অন্য পয়েন্ট অফ ভিউ। এবং তার কিছু স্মরণীয় লাইনও রয়েছে, যে স্মরণীয় লাইনগুলো মানুষ কখনো ভুলবে না, অনেক জায়গায় ব্যবহার হয়। যেমন এন্ডাইমিয়নে তার কবিতার শুরু হচ্ছে স্মরণীয়, চিরস্মরণীয় লাইন দ্বারা। এটাই, এ থিং অফ বিউটি is a joy forever. Its loveliness increases. It will never pass into nothingness. যে স্মরণীয় লাইন, এই লাইনগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। তাছাড়াও কিটসকে খুব বিশেষভাবে মনে রাখা হয় তার সেনজুয়াসনেস হিসাবে। সেনজুয়াসনেস কি? সেনজুয়াসনেস হচ্ছে যে সেনজুয়াসনেস মানে হচ্ছে ইন্দ্রিয় সংবেদিতা। কিটসের কবিতায় সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সেগুলো। প্রখর ইন্দ্রিয় সংবেদিতা। কবি হিসাবে তার কৃতিত্ব পঞ্চ ইন্দ্রিয়ের অনুশীলন। তার সমস্ত কবিতায় বুঝিয়ে দেয় যে কিটস ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতিকে উপলব্ধি করতেন। তিনি সহজেই অভিজ্ঞতাকে ধরতে পারতেন। তার কবিতায় ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিতে ভরপুর। শুধুমাত্র বর্ণ ও ধ্বনির প্রভাব নয়, বরং তাতে রয়েছে আরও নিবিড় ও স্পষ্ট ঘ্রাণ, স্বাদ ও স্পর্শেরও উদ্রেক।
এই সমস্ত জিনিসগুলো কিটসের কবিতার মধ্যে রয়েছে। এখানেও আমরা যখন কবিতাটা পড়েছি দেখে থাকবে যে শ্রিল সাউন্ড, হ্যাঁ, এই যে তারপর গ্রাস হপারের যে বিভিন্ন কুলিং ট্রি ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, এখানেও সেনজুয়াসনেসটা ফুটে উঠেছে। তারপরে দেখো রট সাইলেন্স, এই জায়গায় দেখো রট এ সাইলেন্স, নিস্তব্ধতা, ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার, এই সমস্তগুলো হচ্ছে সেনজুয়াসনেসের উদাহরণ। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। আর কবিতাটা দেখার পর অর্থাৎ ভিডিওটাকে ওয়াচ করার পর যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করবে যাতে করে আপডেটেড ভিডিওগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।